গেল ১ জুলাই ২০২৬। ক্যালেন্ডারের পাতায় এই দিনটি শুধু একটি সংখ্যা ছিল না, এটি একটি আগুনের স্ফুলিঙ্গ। ঠিক ৩ বছর আগে ২০২৪ সালের এই দিনেই একটি আন্দোলনের জন্ম হয়েছিল, যা পরবর্তী ৩৬ দিনে রক্তে, আগুনে ও দুর্বার গণজোয়ারে স্নাত হয়ে ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। এই ৩৬ দিন পরিণত হয়েছিল এক মহাকাব্যে, যেখানে একজন শিক্ষার্থী, একজন পথচারী, একজন গৃহবধূ সবাই মিলে রচনা করেছিলেন এক নতুন বাংলাদেশের অভ্যুদয়ের গল্প। শুরুটা ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি, কিন্তু শেষটা ছিল একটি সরকারের পতন, একটি দেশের পুনর্জন্ম এবং একটি তারিখের আবির্ভাব, ৩৬ জুলাই, যা চিরকালের জন্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আজ আমরা সেই ৩৬ দিনের প্রতিটি স্ফুলিঙ্গ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি কান্না ও প্রতিটি বিজয়ের গল্প বলব। চোখ রাখুন, কারণ এই গল্প শুধু অতীতের সাক্ষী নয়, এটি আগামীর পথ চলার দিগন্তকেও উন্মোচন করবে। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। এই আন্দোলনের সূত্রপাত ২০২৪ সালে হলেও এর শিকড় অনেক গভীরে। ২০১৮ সালে দেশব্যাপী শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে তৎকালীন সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের এক পরিপত্র জারি করে। কিন্তু ২০২৪ সালের ৫ই জুন হাইকোর্ট এক রায়ে সেই পরিপত্রকে অবৈধ ঘোষণা করে। ফলে মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬% কোটা পুনর্বহালের পরিস্থিতি তৈরি হয়। এই রায় ছিল পাত্র থেকে উপচে পড়া জলের মতো। রায় প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়েন। ঠিক পরের দিন ৬ জুন সেই আগুন ছড়িয়ে পড়ে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নিতে শুরু করেন। শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়ে দেন, তাদের দাবি মানতে হবে, নয়তো তারা রাস্তা ছাড়বেন না। তারা সরকারকে সময় বেঁধে দিলেন ৩০ জুন পর্যন্ত। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার পর দিন ১ জুলাই একটি নতুন অধ্যায় শুরু হল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করল। এই নামটি পরে হয়ে উঠল একটি বিপ্লবের প্রতিচ্ছবি। তারা নতুন নির্বাহী আদেশের মাধ্যমে কোটা বাতিলের দাবি জানান এবং আদালতের রায়ের অপেক্ষা না করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন। সেই সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে যে মিছিল শুরু হলো, তা রাজু ভাস্কর্যের পাদদেশে থামলেও শিক্ষার্থীদের প্রতিজ্ঞা থামেনি। সেখান থেকে ৪ জুলাই পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা আসে। কেবল ঢাকা নয়, চট্টগ্রাম, বরিশাল, জগন্নাথ, সারা দেশের ক্যাম্পাসগুলো যেন একই সুরে কথা বলতে শুরু করল। শুরু হলো গণপদযাত্রা, সড়ক অবরোধ। প্রথম দিন থেকেই আন্দোলন তার রূঢ় ও সংগঠিত চরিত্র দেখাতে শুরু করে। প্রথম সপ্তাহে আন্দোলন ছিল শান্তিপূর্ণ কিন্তু দুর্বার। ৪ জুলাই আপিল বিভাগের শুনানিতে হাইকোর্টের রায় বহাল থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও ঘনীভূত হয়। ৬ জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে আন্দোলন রাজপথে নেমে আসে। ৭ জুলাই সারা দেশের মোড়ে মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে ঢাকাসহ বিভিন্ন জেলায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এই দিনে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন, যা আন্দোলনের মাত্রাকে বহুগুণ বাড়িয়ে দেয়। ৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ৬৫ সদস্যের কমিটি ঘোষণা করে। এদিন ন্যূনতম কোটা রেখে বাকি সব গ্রেডে অযৌক্তিক কোটা বাতিলের দাবি জানিয়ে এক সমন্বয়কের কণ্ঠে ধ্বনিত হয়েছিল এক অশুভ ইঙ্গিত। বল এখন সরকারের কোর্টে। এখন আর আদালত দেখিয়ে কোনো লাভ নেই। সরকারই ঠিক করতে পারে এই আন্দোলনের গতিপথ কি হবে। এই কথা প্রমাণ করে দিচ্ছিল আন্দোলন এখন সম্পূর্ণ রাজনৈতিক চরিত্র ধারণ করতে চলেছে। পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে। ৯ জুলাই আবারও বাংলা ব্লকেড। ১০ জুলাই হাইকোর্টের রায়ের উপর আপিল বিভাগের ৪ সপ্তাহের স্থিতাবস্থা সত্ত্বেও শিক্ষার্থীরা রাস্তা ছাড়েননি, বরং সড়ক মহাসড়কের সঙ্গে এবার রেলপথ অবরোধের কবলে পড়ে। ঢাকার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তৎকালীন প্রধান বিচারপতির ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান উপেক্ষিত হয়। আন্দোলন যেন এখন নিজেই এক নিয়তি,
11ই জুলাই প্রথমবারের মতো শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ব্যারিকেড ভেঙে তারা সড়ক অবরোধ করলে কুমিল্লা, চট্টগ্রাম সহ কয়েকটি স্থানের সংঘর্ষে শিক্ষার্থীরা আহত হন। সরকারের তরফ থেকে তখন প্রথমবারের মতো কঠোর হুঁশিয়ারি এলো। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বললেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি দমনপীড়নের কথা বললেন, রাস্তায় চেঁচিয়ে আন্দোলনের রায় পাল্টানো যায় না। জনগণের চলাফেরায় নিরাপত্তা এবং কাজ করার পরিবেশ রক্ষা করার দায়িত্ব সরকারের। এগুলো যদি হুমকির মুখে পড়ে তাহলে সরকারকে নিশ্চয়ই পদক্ষেপ নিতে হবে। এই ভাষণ ছিল পরবর্তী সহিংসতার স্পষ্ট পূর্বাভাস। 12ই জুলাই পুলিশি হামলার প্রতিবাদে আবারও সড়ক অবরোধ এবং 11 জুলাইয়ের ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে পুলিশ মামলা দায়ের করে। 13ই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলনে অভিযোগ করে মিথ্যা মামলা দিয়ে আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। একই দিনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাসুদ আবারও বলেন, কোটার সমাধান আদালতের মাধ্যমেই হতে হবে। সরকারের এই অবস্থান এবং রাস্তার আন্দোলনের মধ্যে ব্যবধান দিন দিন প্রকট হচ্ছিল। এবার আসে সেই মুহূর্ত, যে মুহূর্ত বাংলাদেশের ইতিহাসকে চিরতরে পাল্টে দিল। 14 জুলাই কোটা বহালের পক্ষে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়, কিন্তু তার চেয়েও বিস্ফোরক ছিল সেদিনের সন্ধ্যায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তিনি বলেছিলেন, মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও সরকারি চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই একটি বাক্যই আন্দোলনের চরিত্র পুরোপুরি বদলে দিল। সমগ্র জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপমান করলেন দেশের প্রধানমন্ত্রী। এর প্রতিবাদেই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা ফেটে পড়েন। নতুন স্লোগানের জন্ম হল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই স্লোগান আর পেছনে ফিরে তাকায়নি। পরদিন 15ই জুলাই ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় রচিত হল। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, রাজাকার স্লোগানের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন হুমকি দিয়ে বললেন, কোটা সংস্কার আন্দোলনে যারা রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়ব। এবং তারপরেই ঘটল সেই নির্মম হামলা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর লাঠি, রড, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল ছাত্রলীগের ক্যাডাররা। কার্জন হল এলাকা পরিণত হল যুদ্ধক্ষেত্রে। শতাধিক শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে বাধ্য হন। ছাত্রলীগ নেতা মাঝারুল কবির শয়নের দাম্ভিক উক্তি, ছাত্রলীগ চাইলে ওদের ফু দিলে 5 মিনিট টিকবে না, 5 মিনিট দাঁড়াইতে পারবে না। পুরো জাতির ক্রোধের আগুনে ঘৃতাহুতি দিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একই চিত্র। সেখানেও ছাত্রলীগের হামলা ও বোমা বিস্ফোরণে শিক্ষকসহ অনেকে আহত হন। 15ই জুলাইয়ের এই দিনটি ছিল কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে উত্তরণের চূড়ান্ত মোড়। এই হামলা আর অবজ্ঞা সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে এক অভূতপূর্ব ঐক্য সৃষ্টি করল। পরের দিন 16ই জুলাই প্রতিবাদে সারা দেশের শিক্ষার্থীরা যেন জেগে উঠলেন। জেলায় জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ। কিন্তু সেই প্রতিবাদে রক্ত ঝরল প্রথমবারের মতো। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে 6 জন নিহত হলেন। শহীদদের রক্তে রঞ্জিত হল রাজপথ, আর আন্দোলন চিরতরে বদলে গেল। এই দিনে এক তরুণ প্রাণ জাতির বিবেককে চিরতরে নাড়িয়ে দিয়ে গেল। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় সমন্বয়ক আবু সাঈদ। সেদিন আন্দোলন চলাকালে এক পুলিশ সদস্যের নির্মম গুলিতে তিনি মৃত্যুবরণ করেন। শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী এই তরুণের রক্তাক্ত মৃত্যু সমগ্র জাতির ক্রোধের আগুনকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গেল। আবু সাঈদ আর শুধু একজন শিক্ষার্থী রইলেন না, তিনি পরিণত হলেন এই আন্দোলনের
প্রথম প্রহরের এক অমর শহীদ, এক নীরব প্রতিজ্ঞার নাম। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে সরকার ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ 6টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করে। সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খালি করার নির্দেশ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেন, বরং ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নিয়ন্ত্রণ নিয়ে নেন আন্দোলনকারীরা। ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর করা হয়, রোকেয়া হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেয়া হয়। প্রতিরোধ এখন সংগঠিত রূপ নিয়েছে। 17 জুলাই আবু সাইদ সহ নিহতদের স্মরণে সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল হয়। কিন্তু আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশ যে মামলা করল, তার প্রাথমিক তথ্য বিবরণীতে পুলিশের গুলিতে নিহত হওয়ার তথ্যই গোপন করা হয়। এই স্পষ্ট অন্যায় ও তথ্য বিকৃতি শিক্ষার্থী সমাজের মনে এক জ্বলন্ত ক্ষত তৈরি করল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কফিন মিছিল পুলিশি হামলায় পণ্ড হলে শিক্ষার্থীরা পরদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনজন হারানোর বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কেউ বেশি জানে না। কিন্তু এই মন্তব্য জনগণের ক্রোধ আরও বাড়িয়ে তোলে এবং এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গচিত্র ও মিম ছড়িয়ে পড়ে। 16 জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দেয়া হলেও রাতে যাত্রাবাড়িতে আবারও সংঘর্ষ হয়। মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন জ্বলে ওঠে। 18 জুলাই এক ভয়াবহ দিন। এই দিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে ওঠেন। মেরুলবাড্ডা একটি বিশ্ববিদ্যালয় ভবনে অবরুদ্ধ পুলিশ সদস্যদের হেলিকপ্টার করে উদ্ধার করতে হয়। ঢাকাসহ অর্ধশত জেলায় বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে বহু মানুষ হতাহত হন। উত্তরায় আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া মীর মুগ্ধর ভিডিও ভাইরাল হয়ে পুরো জাতিকে কাঁপিয়ে দেয়। এই দিনে বাংলাদেশ টেলিভিশন ভবন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আওয়ামী লীগ 20% কোটা রাখার প্রস্তাব ও আলোচনার ডাক দিলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা নাকচ করে দেয়। সেদিন রাত 9টা থেকে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্টারনেট বন্ধ থাকার এক বিভীষিকাময় পরিস্থিতিতেও আন্দোলন থামেনি, বরং আরও ভয়াবহ রূপ নেয়। 19 জুলাই সংঘর্ষ ও গুলিতে সারা দেশে আরও প্রাণহানি ঘটে। মেট্রো রেলের স্টেশন, মিরপুর ইনডোর স্টেডিয়াম, এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় অগ্নিসংযোগ হয়। নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে অস্ত্র লুট করা হয় এবং 8 শতাধিক কয়েদি পালিয়ে যায়। নারায়ণগঞ্জের ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয় 6.5 বছরের শিশু রিয়া গোপ। 4 দিন পর তার মৃত্যু হয়। এই পরিস্থিতিতে আন্দোলনকারীরা প্রকাশ্যে শেখ হাসিনার ক্ষমা প্রার্থনা এবং 2 মন্ত্রীর পদত্যাগ সহ 9 দফা দাবিতে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। গভীর রাতে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়। গণ অধিকার পরিষদে নুরুল হক নুরুকেও গ্রেফতার করা হয়। রাত 12টায় সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে তৎকালীন সরকার। ওবায়দুল কাদের নিশ্চিত করেন, সরকার ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন দিয়েছে, কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শাটডাউন সাইটেও দেখামাত্র গুলি করার নির্দেশনা আছে। 20 জুলাই কারফিউর মধ্যেও সংঘাত অব্যাহত থাকে। আরও মানুষ নিহত হন। নারায়ণগঞ্জে র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে বারান্দায় দাঁড়িয়ে থাকা সুমাইয়া আক্তার নিহত হন। যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শিক্ষার্থী ইমাম হাসান তাইমের মৃত্যুর ভিডিও ছড়িয়ে পড়ে, যা দমনের বর্বরতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরে। তবে এই কঠিন সময়েও আন্দোলনের নেতৃত্ব ভেঙে পড়েনি। 21 জুলাই তুলে নেয়ার একদিন পর অজ্ঞান অবস্থায় ফেলে যাওয়া হয় সমন্বয়ক নাহিদ ইসলামকে। ফিরে এসে তিনি বিবিসিকে বলেন, আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি সে কারণেই হয়তো আমাকে তুলে নেওয়া হয়েছিল। ঠিক এই দিনই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক ঐতিহাসিক রায়ে কোটা পুনর্বহালের হাইকোর্টের রায় বাতিল করে এবং 93% মেধায় নিয়োগের আদেশ দেয়। দাবি আদায় হলেও
রক্তের দাগ মুছে যায়নি। বাংলাদেশ তখন এক দফায় উত্তরণের পথে। সুপ্রিম কোর্টের রায়ের পরও আন্দোলন থামেনি। ২৫ জুলাই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর কান্নাকাটি দৃশ্য জনগণের ক্রোধকে আরও বাড়িয়ে তোলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ব্যঙ্গ বিদ্রুপের জন্ম দেয়। অন্যদিকে গণগ্রেপ্তার অব্যাহত থাকে। আন্দোলনের শীর্ষ সমন্বয়কদের বারবার তুলে নেওয়া হতে থাকে। কিন্তু আন্দোলন নতুন মাত্রা পায় যখন সাধারণ মানুষ, শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী সবাই এক হয়ে রাজপথে নামেন। ৩০ জুলাই সমন্বয়কদের ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘটনা ঘটলেও আত্মগোপনে থাকা অন্য সমন্বয়করা তাকে জিম্মি করে নির্যাতনের মুখে স্টেটমেন্ট হিসেবে প্রত্যাখ্যান করে। পরদিন আবারও বিক্ষোভের ডাক দেন। এই পর্যায়ে আন্দোলন এখন পুরোপুরি জুলাই গণহত্যার বিচারের দাবিতে সরকার বিরোধী গণ আন্দোলনে রূপ নিয়েছে। এই গণ আন্দোলনের ধারাকে গণনা করা হচ্ছিল ভিন্নভাবে। জুলাই মাস শেষ হয়ে হচ্ছিল না। জনগণ ঘোষণা দিল জুলাই তখনও চলছে, যতক্ষণ না বিজয় আসে। শুরু হলো গণনার জুলাই। ১ আগস্ট হয়ে গেল ৩২ জুলাই, ২ আগস্ট ৩৩ জুলাই, ৩ আগস্ট ৩৪ জুলাই। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের সমুদ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার পতনের ঐতিহাসিক এক দফা ঘোষণা করলেন। সেদিন তিনি সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনেরও ডাক দেন। সরকারের পক্ষ থেকে সংলাপের ডাক আসলে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে। সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কণ্ঠে সেদিন ধ্বনিত হয়েছিল এক চিরন্তন সত্য: গুলি আর সন্ত্রাসের সাথে কোনো সংলাপ হয় না। ৪ আগস্ট ৩৫ জুলাই সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হল। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে পুলিশসহ শতাধিক মানুষ নিহত হলেন। এই দিন মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়, যার শুরুতে ৬ আগস্ট থাকলেও পরিস্থিতির চাপে একদিন এগিয়ে আনা হল। অবশেষে এলো সেই দিন ৫ আগস্ট ৩৬ জুলাই। শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচিতে সাড়া দিয়ে লাখো মানুষ কারফিউ ভেঙে ঢাকার রাস্তায় নেমে আসেন। এই অপ্রতিরোধ স্রোতের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে সপরিবারে দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান। গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ ভবন সবকিছু বিজয়ী ছাত্র জনতার দখলে চলে যায়। বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার পদত্যাগের খবর ঘোষণা করেন। ৩৬ দিনের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে বিজয় এলো। আর এভাবেই ক্যালেন্ডারে অসম্ভব হলেও ইতিহাসের পাতায় চিরন্তন সত্য হয়ে রইল ৩৬ জুলাই, এক গণ অভ্যুত্থানের চিরঞ্জীব নাম। আজ আমরা সেই ৩৬ জুলাইয়ের তৃতীয় বর্ষপূর্তিতে দাঁড়িয়ে। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে জনতার কণ্ঠস্বর কখনো স্তব্ধ করা যায় না। ৩৬ দিনের সেই মহাকাব্য আমাদের শিখিয়েছে ঐক্যবদ্ধ মানুষের শক্তির কাছে কোনো দুর্ভেদ্য দুর্গ একদিন ধূলিসাৎ হয়। সেই আন্দোলনের শহীদদের রক্ত আমাদের অঙ্গীকার, আর ৩৬ জুলাই আমাদের প্রেরণা একটি নতুন বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ করার চিরন্তন শপথ।